নমস্কার বন্ধুরা, লাইসিস্ট্র থ্রিলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আমরা আবার ফিরলাম নতুন একটি রোমহর্ষক থ্রিলিং গল্প নিয়ে। এবারে আমাদের নিবেদন কাব্যহীন শুভ্রজ্যোতির কলমে একটি তারানাথতান্ত্রিক ফ্যানফিকশন। তারানাথতান্ত্রিক ফ্যানফিকশনটির নাম তারানাথতান্ত্রিক ও সময়মণি রহস্য। আমরা কাব্যহীন শুভ্রজ্যোতির কলমে এর আগেও ভৌতিক গল্প উপহার পেয়েছিলাম। এবারের গল্পটি একদম অন্যরকম। তারানাথতান্ত্রিক ও সময়মণি রহস্য গল্পটির নাম। তাহলে আর দেরি করব না, সোজা চলে যাব গল্পের সূত্রধার হিসেবে রইলাম আমি মৌমিতা। শুনে নেব কাব্যহীন শুভ্রজ্যোতির কলমে একটি তারানাথতান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথতান্ত্রিক ও সময়মণি রহস্য। শ্রাবণ মাসের শেষ, আকাশের মুখ ভার সকাল থেকে। যখন তখন ঝেঁপে বৃষ্টি নামবে। একই রবিবার, তার উপর আজকে আমার স্ত্রীও বাড়িতে নেই। সে তার বাবার শরীর খারাপ বলে নিজের বাপের বাড়ি গেছে। সকালেই ডালে চালে বসিয়ে খিচুড়ি বসিয়ে রেখেছিলাম, তো এখন অখণ্ড অবসর যাকে বলে। হঠাৎ মনে হলো যাই, মটলেনে তারানাথ চক্রবর্তীর বাড়িতে একটু ঢু মেরে আসি। এই আবহাওয়ায় গল্পও জমবে ভালো। আমাদের মতে গল্প, তবে তার মতে সেটা নাকি তার নিজের জীবনের অভিজ্ঞতা। তবে বলতেই হবে, লোকটার গল্প বলার ক্ষমতা অসামান্য। আমাদের মতো নাস্তিকরাও সেই চার দেয়ালের মধ্যেও ভয় মাঝে মাঝে শিউরে উঠি। খাস কলকাতায় ঝাঁ চকচকে অফিসে বসে বাকি সময় গল্পগুলো ভাবলে শুধু অবিশ্বাস নয়, হাসিও পায়। সে যাই হোক, হাতে ছাতা নিয়ে ট্রাম থেকে নামলাম। আশেপাশের বাতাস কেমন যেন ঘুম মেরে রয়েছে। বৃষ্টি যে খুব শিগগিরই আসবে সেটা বুঝতে অসুবিধা হয় না। সামনের দোকান থেকে এক প্যাকেট পাশিংশ কিনে কিছু তেলে ভাজা কিনতে যাব, দেখি আমার গল্প শোনার ছায়াসঙ্গী কিশোরী দোকানে এসে হাজির। সে তেলে ভাজাই কিনছিল, আড্ডার সময় মুড়ি দিয়ে জলযোগের জন্য। আমাকে দেখেই একটা মুচকি হাসি দিয়ে বলল, যা ভেবেছিলাম, ঠিক সময় হাজির হয়েছ। আমার মনটাও কেমন একটা খুঁতখুত করছিল। এতদিন দুজনে এসে গল্প শুনে গেছি, কিন্তু আজকে আমি একা। তুমি আসবে নাকি সেটাও তো জানি না, কিন্তু এখন থেকে বেশ ভালোই লাগছে। আর ভাই বলো কেন, বৃষ্টির দিনে মটলেনে তারানাথের বাড়ি হানা না দিলে বৃষ্টির দিনের মজাটাই মাটি হয়ে যায়। চলো চলো ভাইয়া, এক্ষুনি বৃষ্টি নামবে। আমি পাশিংশোয়ের প্যাকেটটা নিয়েই এসেছি। তারানাথের ঘরের দরজায় টোকা দিলাম। সামনে তারানাথের নাম লেখা বোর্ডটা হেলে গেছে, ধুলোয় মলিন হয়েছে। ঘরের অবস্থাও খুব একটা ভালো না। প্লাস্টার খসে বেরিয়ে পড়ে ইঁটগুলো যেন প্রচণ্ড রাগে মুখ ভ্যাংচাচ্ছে যেন। হাওয়া বইতে শুরু করেছে, সাথে দু এক ফোঁটা বৃষ্টি। আসছি আসছি বলার কিছুক্ষণ পর ভিতর থেকে কট করে একটা ছিটকিনি খোলার আওয়াজে দরজাটা খুলে গেল। আমাদের দেখে প্রসন্ন মুখে তারানাথ বললেন, আমি জানতাম আজকে বৃষ্টির দিন তোমরা ঠিকই আসবে। হে হে, মানে আপনি ছাড়া বৃষ্টির দিনটা ঠিক জমে না ঠাকুর মশাই। আমরা ঘরে ঢোকার সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আমি পাশিংশোয়ের প্যাকেট আর তেলে ভাজার প্যাকেটটা তার হাতে দিলাম। এখন উনি আমাদের নিজের ভাইয়ের মতোই দেখেন। আগে এই সবে প্রবল আপত্তি করতেন, এখন আর করেন না। ভিতরে যাওয়ার আগে বললেন, বসো বসো তোমরা, আমি তেলে ভাজা দিয়ে ওই চারটি মুড়ি মেখে আসি। বেশ কিছুক্ষণ পরে মুড়ি হাতে তারানাথ এসে হাজির হলেন। হ্যারিকেনের আলোয় তার মুখটা স্পষ্ট হয়ে আছে। পূব দিকের জানলাটা খোলা বলে জোরে হাওয়া এসে মাঝে মধ্যে হ্যারিকেনের আলোর শিখাকে মাঝে মধ্যে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। ঘরে থাকা আমাদের ছায়াগুলো আলোর শিখার সাথে তাল মিলিয়ে নিজেদের আকার পরিবর্তন করছে। সাথে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি।
টিনের ছাদের উপর বৃষ্টি পড়ার শব্দ মাঝে মধ্যে তালা দিচ্ছে কানে। কিশোরী উঠে গিয়ে জানালাটা বন্ধ করে এলো। বৃষ্টির আওয়াজটাও প্রশমিত হলো খানিকটা। এক মুঠো মুড়ির সাথে তেলে ভাজায় একটা কামড় বসিয়ে কিশোরী জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, আমরা আজকেও কিন্তু একটা দারুণ গল্প শোনার আশায় এসেছি। কিশোরী শেষ করতে পারল না কথা। পাশ থেকে আমি ওর হাতের বাহুতে একটা চিমটি কাটলাম। সে তক্ষুনি নিজের ভুল বুঝতে পেরে বলল, না না, গল্প নয় ঠাকুরমশাই, একটা ঘটনা, আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা বলুন। আমার চোখ কিন্তু এতটাও খারাপ এখনো হয়নি হে ভূপতি। তুমি যেটা করলে সেটা আমি দেখতে পারিনি। আমি আমার জীবনের ঘটনা বলি, সেটাকে বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। সে যাই হোক, বৃষ্টির দিনে এতটা উজিয়ে যখন এসেছ, একটা ঘটনা শোনানো তো আমারও দায়। আমারও কথা বলার লোক কোথায়? 3 রাত পাওনাদাররা তাগাদা দিতেই আসে। নেহাত মধুসুন্দরী দেবীর কৃপা আছে বলে। সে যাই হোক, একটু একটু সময় দাও। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে উত্তর দিকের জানালার দিকে উদাসীন দৃষ্টিতে চেয়ে রইলেন ভদ্রলোক। সম্ভবত ঘটনাটা মনের মধ্যে গুছিয়ে নিচ্ছেন। আমি আর কিশোরী পরস্পরের দিকে দৃষ্টিতে কথা বলে নিলাম। তারানাথ বোধ হয় আজকে আমাদের উপর খানিকটা রাগই করেছেন। আজ তোমাদের এমন একটা ঘটনা শোনাবো যেটা আমার জীবনে ঘটা শ্রেষ্ঠ ঘটনাগুলির মধ্যে অন্যতম। তোমরা এত গল্প বিশ্বাস করলে না। আজকে এমন একটা ঘটনা বলবো যেটা শুনে আমিও প্রথমবার তোমাদের মতোই অবিশ্বাস করেছিলাম, কিন্তু যখন বাস্তব আমার চোখের সামনে উন্মোচিত হলো সেই দিন, যাই হোক, ঘটনাটা বলি। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে তারানাথ গল্প বলা শুরু করলেন। একদিন আমি বাড়িতে বসে আছি, লোকের লম্বা লাইন। কেউ এসেছে কুষ্টি বিচার করতে, কেউ বা হাত দেখাতে, কিংবা শেয়ার বা ঘোড়দৌড়ের কোথায় টাকা লাগানো ঠিক হবে সেই সব নিয়ে আলোচনা করতে। বেশিরভাগই আমার পরিচিত বাধা খদ্দের। এক এক করে তাদের কাজ করছি। ঠিক এমন সময় একজন অপরিচিত ভদ্রলোক এলেন আমার চেম্বারে। ভদ্রলোকের বয়স 60-এর ওপরে, লম্বা, ঈষৎ কৃষ্ণবর্ণ, মুখে হালকা গোঁফের আভাস, গলায় একটা রুদ্রাক্ষের মালা। ভদ্রলোক দাড়ি রাখেননি, পেশিবহুল চেহারা, পরনে একটা দামি ফতুয়া আর ধুতি। সাজ পোশাক দেখেই মনে হয় যে অভিজাত পরিবারের সন্তান। তবে ভদ্রলোকের যেটা সবচেয়ে বেশি নজর কাড়ে সেটা হলো তার বুদ্ধিদীপ্ত 2 চোখ। চেম্বার ফাঁকা হওয়ার পরে ভদ্রলোক আমার কাছে এলেন একদম শেষে। ইতস্তত হয়ে সামনে নির্দিষ্ট চেয়ারে বসে বললেন, নমস্কার, আমি শ্যামাচন্দ্র তালুকদার। আমার বাড়ি সবরমতী, বেশ অনেকটা দূরের পথ। আমরা সেখানকার জমিদার বংশের সন্তান। আপনার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। আজ আমাদের পরিবার ধ্বংসের মুখে। অনুগ্রহ করে আমাদের বংশ রক্ষা করুন। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। হাতের সামনে থাকা জলটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন জল খান, একটু ধাতস্থ হন একটু, তারপর না হয় ঘটনাটা বলুন, ঠিক আছে? জল খেয়ে খানিক স্বাভাবিক হবার পর ভদ্রলোক একটু চারিদিকে তাকিয়ে নিলেন, যেন একটা গভীর ভয়ানক কিছু বলবেন। আমি তাকে অভয় দেওয়ার পর উনি যা বললেন
সেটা শুনে তো আমি চমকে উঠলাম। ঘটনাটা আমাকে আমার এক গুরু ভাই বলেছিলেন। বলাই বাহুল্য, আমি সেটা বিশ্বাস করিনি, যেমনটা তোমরা আমার ঘটনা বিশ্বাস করো না। তবে শ্যামচন্দ্র বাবুর মুখে যা শুনেছি আমাকে আবার বিষয়টা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। আমি আর কিশোরী অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সেটা কি ঠাকুরমশাই? সময়মণি। সেটা কি? সময়মণি প্রকৃতির এক অন্যতম আশ্চর্য। এটা বোঝার জন্য তোমাদের আমাদের একটু আগের সৃষ্টির রহস্য বুঝতে হবে। পুরোটা তোমাদের বলে লাভ নেই, তোমরা বুঝবে না। যতটুকু দরকার ততটুকুই বলছি। এখন শোনো মন দিয়ে। পৃথিবী সৃষ্টির সময় ছিলেন নিরাকার ব্রহ্ম, যাকে আমরা এখন ওং হিসেবে উপাসনা করে থাকি। সেখান থেকে সৃষ্টি হন ত্রিদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালক পিতা বিষ্ণু এবং সংহারকর্তা শিব। সৃষ্টির সময় সারা পৃথিবী সমুদ্রে ডুবেছিল। মহালয়া শুনেছ হয়তো যে বিষ্ণু সমুদ্রের ওপর অনন্ত নাগের ওপর বিরাজমান হয়ে অনন্ত নিদ্রায় নিদ্রিত ছিলেন। মধুকৈটব তার শরীর থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে এবং পরে বিষ্ণুর দ্বারাই পরাজিত এবং পরে নিহত হন। তো যাই হোক, সৃষ্টির আদিকালে সম্ভবত ত্রিদেব সৃষ্টিরও আগে প্রকৃতি এক অদ্ভুত খেয়ালে কয়েকটা মণি তৈরি করে এবং এই সমুদ্রের মধ্যেই ওই মণিগুলিকে লুকায়িত রাখে। এখন যেমন সমুদ্রের গভীরে মুক্ত তৈরি হয়, প্রক্রিয়াটা অনেকটাই সেরকম। প্রত্যেক মণিগুলির মধ্যেই এক অমোঘ দুর্নিবার মহাশক্তিশালী দৈব শক্তি ছিল। বেশিরভাগ দেবতারাই যারা পৃথিবীর বিভিন্ন শক্তির মালিক, তারা এই মণিগুলির মালিক ছিলেন। এই মণিগুলি তাদের শক্তিকে অনেক গুণ প্রভাবিত করত। মানে শক্তি বাড়িয়ে দিত? বলেছি প্রভাবিত করত, অর্থাৎ মণিগুলি দৈব শক্তির আধারে ছিল অবশ্যই, কিন্তু তাদের কোনো নিশ্চয়তা ছিল না। ব্যাপারটা একটু জটিল, তাই একটু মন দিয়ে শোনো। মণিগুলি বিভিন্ন বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ করত। কখনো ধারক দেবতার শক্তি বহুগুণে বাড়িয়ে দিত কিংবা বহুগুণে কমিয়ে দিত। আপনি মণিগুলি বলছেন, এরা কি সংখ্যায় একাধিক ছিল? হ্যাঁ, এরা সংখ্যায় 5টা ছিল। প্রথমত বায়ুমণি, এর ধারক পবনদেব। দ্বিতীয় আকাশমণি, এর ধারক দেবরাজ ইন্দ্র। তৃতীয় শক্তিমণি, এর ধারক দেবাদিদেব মহাদেব। চতুর্থ মণি সময়মণি, যার ধারক স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ। এবং পঞ্চম মণি মায়ামণি, যার রক্ষাকর্তা স্বয়ং মহামায়া। মণিগুলি বিশেষভাবে তৈরি ছিল। মণিগুলি একে অপরের সংস্পর্শে আসলেই ঘটে যেত মহাপ্রলয়ঙ্কর অবস্থা। এই মণিগুলি ছিল দেবতাদের জন্য আশীর্বাদ এবং অভিশাপ দুই। দেবতারা মিলে তাই ঠিক করলেন মণিগুলি কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে, কারণ স্বর্গে রাখলে অসুরেরা সেটা অধিকার করে নিলে চরমতম সর্বনাশ হয়ে যেতে পারে। মণির খবর অসুরদের কাছে পৌঁছলেই আবার সেটার জন্য লড়াই শুরু হবে। সেই জন্য পৃথিবীর চারদিকে 4টি মণি অত্যন্ত সংগোপনে লুকিয়ে রাখেন সমস্ত দেবতারা মিলে। সেই দায়িত্ব দিয়ে যান 4 রাজবংশকে। তারা অনন্ত সংগোপনে মণি 4টি যত্ন এবং রক্ষা করে এনেছেন। 4টি মণির কথা বুঝলাম, তবে আরো একটি মণির কি হলো?
শক্তিমণি, যার ধারক দেবাদিদেব মহাদেব স্বয়ং, তার কাছ থেকে মণি ছিনিয়ে নেওয়ার ক্ষমতা ত্রিভুবনে এই বিশ্ব চরাচরে কারণ নেই। তিনি প্রলয়, তিনি ধ্বংস, পঞ্চভূত যার পদতলে বিরাজমান, স্বয়ং নন্দীদেব যার বহন, তার থেকে সুরক্ষিত জায়গা আর কোথায়? মনের মাঝে আরও একটি কথা উঁকি দিচ্ছিল। জিজ্ঞাসা করেই ফেললাম, মহাদেবেরও কি শক্তির পার্থক্য দেখা দিত এই মণি ধারণের ফলে? বড় কঠিন প্রশ্ন জিজ্ঞেস করলে হে ভূপতি। শাস্ত্র গ্রন্থের বিবরণে না গিয়ে সোজাসুজি বলি, যে দেবতা শক্তির আধার, যার সহধর্মিণী স্বয়ং দশ মহাবিদ্যার উৎস, তার শক্তি কি লঘু আর কি গুরু। মণি ধারণ করার ক্ষমতা এবং তার শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র দেবাদিদেবেরই ছিল। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরি। শ্যামাচন্দ্র বাবু বললেন, আপনাকে এক চরম সত্যি এবং গোপনীয় ঘটনা বলতে চলেছি। আপনি বিশ্বাস করবেন কি না সেটা আপনার ব্যাপার, তবে এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র আপনিই পারেন। সময়মণির নাম শুনেছেন? আমি কথাটা শুনে নড়ে চড়ে বসলাম। বিলক্ষণ জানি, তবে সেটা তো গোপন গাঁথাতেই সীমাবদ্ধ। এমন কিছু যে আদৌ হয় সেই ধারণা তো আমার ছিল না। আমি উপর নিচে ঘাড় নাড়লাম। তিনি আবারও বলতে শুরু করলেন, আমরা তালুকদার বংশ। আমরা সময়মণি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ যার ধারক। আমাদের পূর্বসূরীরা নিজের জীবন বাজি রেখে লড়াই করেও এই মণিকে যত্ন করে এবং লুকিয়ে রেখেছেন। তবে আমি মনে হয় আর পারলাম না। দয়া করে আপনি কিছু গোপন করবেন না, সবটা খুলে বলুন তো আমাকে। এই সময়মণি আমাদের পরিবারের অত্যন্ত পবিত্র বস্তু। এর গুণ হলো আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই মণির মাধ্যমেই দেখতে পাই, এবং সেটা পারে একমাত্র বাড়ির জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ আমি এখন দেখতে পাচ্ছি। এবার আমার জ্যেষ্ঠ পুত্র সেই অধিকার পাবে সে সাবালক হওয়ার পর, অর্থাৎ 18 বছরের জন্মদিন। প্রজন্মের পর প্রজন্ম এমনটাই হয়ে এসেছে। আমিও বাবার কাছ থেকে 18 বছরের পর এই অধিকার পাই এবং সেটাকে প্রথম চাক্ষুষ দেখার সুযোগ পাই। বলাই বাহুল্য, আমাদের নিজেদেরও কিছু তন্ত্র ক্ষমতা আছে। সেটাও মণির পর প্রজন্ম এভাবেই বয়ে আসছে। এই মণির গুণে আমাদের বাড়িতে বা ব্যক্তিগত জীবন বা কর্মজীবনে কোনো বাধাই আসেনি। আমরা আমাদের মণির গুণে সমস্ত কিছু সময়ের আগেই জানতে পেরে যাই। তার ফলে 76-এর মন্বন্তর বলুন, ইংরেজ শাসন কিংবা সিপাহী বিদ্রোহ আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমরা আগে থেকেই প্রতিরোধ করতে পারি। আপনারা কি মৃত্যুকেও প্রতিরোধ করতে পারেন? না ঠাকুর মশাই, সেই ক্ষমতা আমার কেন, স্বয়ং ভগবানেরও নেই। জন্ম আর মৃত্যু এই দুই পৃথিবীর সামঞ্জস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কবে জন্মাবে বা মৃত্যু হবে সেটা আমরা আগে থেকে জানতে পারি। দরকার মতো জন্মের সময় আনন্দ কিংবা মৃত্যু আটকাতে যথাসাধ্য প্রতিরোধ ব্যবস্থাও নিই। তবে যার চলে যাওয়ার সে তো চলে যাবেই ঠাকুর মশাই, আর যে আসার সে আসবেই। তাহলে আমার কাছে কি প্রয়োজনে এসেছেন সেটা বলুন। কেউ বা কারা আমার এই সময়মণি চুরি করতে চাইছে, এবং সে অমিত বলশালী। আমি সময়মণির মাধ্যমে তার গতিবিধি দেখার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। এক মিনিট। আপনি বুঝলেন কি করে যে এই মণি কেউ হস্তগত করতে চাইছে? সেই দিন আর বাকি প্রতিদিনের মতোই আমি ঘুমোচ্ছিলাম। প্রায় সপ্তাহখানেক আগের ঘটনা। গরমকাল, পূর্ব দিকে জানলাটা খোলা ছিল। আমি তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ আমি খুব সন্তর্পণে ধীরে কিছু একটা শব্দ শুনলাম। পা টিপে টিপে হাঁটলে যেমন হয় ঠিক সেই রকম। আমার বয়স হয়েছে, আগের মতো গাঢ় ঘুম আর হয় না। আমি বিছানা থেকে উঠলাম,
আমার ঘরের কয়েকটা ঘর পরে পশ্চিমে সেই মণিটার জন্য আলাদা ঘর আছে। সেইখানে বর্তমান বিজ্ঞানের দয়ায় যত কড়া প্রতিরোধ ব্যবস্থার আবিষ্কার হয়েছে সেইগুলো সবই আছে। একমাত্র আমি ছাড়া সেই প্রতিরোধ ব্যবস্থা ভাঙার ক্ষমতা আর কারোর নেই। তো আমি উঠে পিছু নিলাম। রাতের বেলা চারিদিক অন্ধকার, আমি শুধু পায়ের শব্দ অনুসরণ করে এগোচ্ছি। সেই দরজার সামনেও আমার জমিদারির সব থেকে বড় তাগড়াই লেঠেলদের পাহারায় রাখা হয়েছে। অবশ্যই তারা অনেক অনেক বিশ্বস্ত। যদি কেউ কোনো দিন বিশ্বাসঘাতকতা করে তার তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের যেন কোনো ব্যক্তিগত অভাব না থাকে, তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্বও নেয় আমাদের বংশ। প্রত্যেকের পিছনে আবার এক একজন করে ইনফরমার থাকে। যদি কেউ কোনো বিশ্বাসঘাতকতার কাজে জড়িয়ে পড়ে আমরা আগে ভাগেই সাবধান হয়ে যাই। এদের নির্বাচনও করা হয় এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। সে যাই হোক, মূল ঘটনায় ফিরি। তো সেই পায়ের শব্দটা এসে মিলিয়ে গেল সেই মণি ঘরে থাকা দরজাটার সামনে গিয়ে। আমি দৌড়ে গেলাম, আলো জ্বাললাম, কাউকে দেখতে পেলাম না, কিছু না। আমি যথারীতি পাহারারত লেঠেলদের জিজ্ঞাসা করলাম তারা কোনো পায়ের শব্দ শুনেছে কিনা, কিংবা কাউকে দেখতে পেয়েছে কিনা। তারা নাসূচক ভঙ্গিতে ঘাড় নাড়ল। আমার মনটা কেমন যেন কু ডাকলো। অগত্যা তখন কিছু করণীয় ছিল না বলে আমি ঘুমোতে চলে এলাম। সকালে উঠে আমি একটু শরীর চর্চা করি, তারপর সেই ঘরে ঢুকে মণি এবং দেবতাদের উদ্দেশ্যে প্রণাম করে আমার প্রতিদিন শুরু হয়। সেই দিনও তার অন্যথা হলো না, তবে আমি সেই ঘরে গিয়ে দেখতে পাই এক অদ্ভুত ঘটনা। কি দেখতে পেলেন? মণির সারা গায়ে এক কালো আলোর চমক খেলা করছে যেন। মণির রং সবুজাভ, তবে একটা ক্ষীণ কালো আলোর বলয় যেন সৃষ্টি হয়েছে এর আশেপাশে, যেন ধীরে ধীরে সম্পূর্ণ গ্রাস করতে চায় গোটা মণিটাকে। বাবা একবার বলেছিলেন মণির সবুজাভ আলো এবং সবুজাভ দুটিতে যদি অন্য কোনো রং প্রবেশ করে তবে মণিটি কেউ হস্তগত করতে চাইছে, বা মণিটির দৈব শক্তির উপর কারো খারাপ নজর পড়েছে। বাবা তখন আমায় বিভিন্ন রঙের কার্যকারিতা সম্পর্কে বুঝিয়ে বলেছিলেন। সবটা বলার দরকার নেই, তবে কালো রং হলো খারাপ শক্তির প্রতীক। এই রঙই সবচেয়ে বিপজ্জনক বলে বাবা ইঙ্গিত করেছিলেন। এও বলেছিলেন এই রকম বিপদ প্রতি 350 বছর পর পর অমাবস্যায় একবার করে হয়। আমার বেলা চলে গেল, তোর বেলায় এরকম বিপদ কিন্তু আসবে। মাথা ঠান্ডা রেখে, লক্ষ্য স্থির রেখে এই মণি রক্ষা করিস শ্যামা। আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে আমরা যদি এই মনটিকে রক্ষা করতে না পারি। তারপর কি হলো? আমি প্রশ্নটা করলাম। আসলে গল্পে এতই মশগুল ছিলাম যে প্রশ্নটা মুখ থেকে কখন বেরিয়ে গেছে খেয়াল করিনি। রোসো ভায়া, একটু রোসো, আরে একটু চা পর্বটা হোক। শুকনো গলায় যে ঠিক জমছে না। এই বলে তারানাথ ঘরের ভিতরে চলে গেল। আমি আর কিশোরী দুজন দুটো সিগারেট ধরাতে বাইরে এসে দাঁড়ালাম। দুজনের মুখই থম মেরে আছে, কারণ তারানাথের ঘটনার মধ্যে এমন কিছু একটা ছিল যেটা আমাদের দুজনকেই ভাবাচ্ছিল। আমরা নিজেদের মধ্যে আর কোনো বার্তা বিনিময় করলাম না। বাইরে বৃষ্টি কমেছে, তবুও ছিটে ফোঁটা গায়ে এসে পড়েছে। আকাশের গায়ে গুরুগম্ভীর মেঘ যেন হঠাৎই আবার বাড়ি বর্ষণ করবে। সিগারেট শেষ করে আমি আর কিশোরী আবারও এসে বসলাম তক্তপোষের পাশে। কিছুক্ষণ পরেই গরম গরম চা আর মুড়ি এসে হাজির। তারানাথ চায়ে চুমুক দিয়ে একটা পাশিংশ ধরালো। সিগারেটে একটা লম্বা টান দিয়ে তারানাথ আবার গল্প শুরু করলো। আচ্ছা, আপনি আমার থেকে কিরূপ সাহায্য প্রত্যাশা করেন? আপনি বড় গুণী মানুষ ঠাকুর মশাই, আপনার দুটি পায়ে পড়ি। আপনি আপনি আমাদের রক্ষা করুন। আপনি আমাদের বাড়ি গেলে আমার স্থির বিশ্বাস এ চোর অবশ্যই ধরা পড়বে। আমি কি? আমি আপনার কোনো কথা শুনতে চাই না ঠাকুর মশাই। আপনি অন্তত একবার আমাদের বাড়ি চলুন, একটু ব্রাহ্মণ সেবার সুযোগ করে দিন, তাহলেই আমি কৃতার্থ হব। কিন্তু না ঠাকুর মশাই, এ অনুরোধ আপনাকে রাখতেই হবে। অগত্যা তার সাথে যেতেই হলো।
আমি যথেষ্ট সন্দিহান ছিলাম যে আমি কতটা কি করতে পারবো, তাও শ্যামাচন্দ্রবাবুর জেদের কাছে হার স্বীকার করতেই হলো। তিনি যদি আমায় তাদের বাড়ি নিয়ে গিয়ে খানিক মনোবল পান তবে তাই সই। তার সাথে তার বাড়ি গিয়ে পৌঁছলাম সকাল নাগাদ। বাড়ির বউ অর্থাৎ শ্যামাচন্দ্রবাবুর স্ত্রী এক হাত ঘোমটা দিয়ে মুখ ঢেকে আমার অভ্যর্থনা করলেন। শ্যামাচন্দ্রবাবু নরম গলায় বললেন, ঠাকুরমশাই, পূর্ব দিকের ডান দিক থেকে 3 নম্বর ঘরটা আপনার জন্য পরিষ্কার করা হয়েছে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আপনার সাথে দ্বীপ্রাহারিক আহারের সময় কথা হবে। এই রামু, ঠাকুরমশাইকে ঘরটা দেখিয়ে দে। শেষে কাউকে উদ্দেশ্য করে কথাটা বললেন। দেখলাম একজন লোক এসে আমায় সেই নির্দিষ্ট ঘরের দিকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আমি যেতে যেতে দেখলাম আর 5টা সম্পন্ন গৃহস্থের মতোই এদের ঘর বাড়ি। গোলা ভর্তি ধান, গোয়ালে দুধেলা গাই। মা অন্নপূর্ণা যেন 2 হাতে দিয়েছেন এদেরকে। বেশ কয়েকটা ঘর একসাথে লাইন দিয়ে পশ্চিম থেকে পূর্বে। মাটির তৈরি ঘরগুলো খুবই পরিষ্কার। সব ঘরের দেওয়ালে সুন্দর করে আলপনা আঁকা। আমার জন্য বরাদ্দ নির্দিষ্ট ঘরে আমি এসে পৌঁছালাম। তখন রামু বলল, ঠাকুরমশাই, আপনার যখন যা দরকার হবে আমাকে বলবেন, দ্বিধা করবেন না। কর্তাবাবু আপনার দেখাশোনার ভার আমাকে দিয়েছেন। আমি প্রসন্ন মুখে সায় দিলাম। তিনি চলে গেলেন। ঘরের পিছনেই পুকুর, জানলা দিয়ে দেখা যাচ্ছে। এমন সুন্দর টলমল জল আমি খুব কমই স্নান করেছি এই সব পুকুরে। গরমকালে ঠান্ডা পুকুরের জলে স্নান করে যে কত আনন্দ, তা তুমি এই শহরে বসে কোনো আন্দাজই করতে পারবে না। সেই ঠান্ডা জলে স্নান করে শরীর মন সব যেন জুড়িয়ে গেল। সকালের জল খাবারে দেখলাম এলাহি সব আয়োজন। গরম গরম লুচি, ছানার ডালনা, সাথে হরেক রকম মিষ্টান্ন আর পায়েস। গিন্নিমা নিজের হাতে আমায় পরিবেশন করলেন। খাবার পরে একটু জল খেয়ে তৃপ্তির একটা ঢেকুর তুললাম আমি। গিন্নিমা বললেন, ঠাকুরমশাই, আপনার যত্ন করব এই সাথে আমার কই, তবুও চেষ্টা করব নিজের সবটুকু দিয়ে আপনার সেবা যত্ন করার। না না মা, আমি পথে ঘাটে ঘুরেই অভ্যস্ত। এই গুরু ভোজন আমার পক্ষে কিঞ্চিত অস্বস্তিকর বটে, তবুও একসময় খাইয়ে হিসেবে কিন্তু আমার যথেষ্ট নাম ডাকছিল। তাই গৃহস্থের বাড়িতে অতিথি হয়ে জুটলে পেটের ভিতরে থাকা পুরনো খাইয়েটা যেন মাঝে মাঝে জেগে ওঠে। বাবা, এবার আজ্ঞা দিন, রান্নাঘরে যে অনেক কাজ পড়ে আছে। আমি ঘাড় নাড়তেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি বিছানায় একটু গড়াবো বলে শুয়েছি। বেশ কিছু চিন্তা ভিড় করে এলো আমার মাথায়। এই বাড়িতে আমার একটা বিশেষ কাজে আনা হয়েছে। তাদের বিপদ দূর করব কি করে সেটা আমি এখনো জানি না, তবে চেষ্টা তো করতেই হবে। আমার আগেও এরকম অনেক ক্ষেত্রেই হয়েছিল, তবে সব ক্ষেত্রেই গুরুদেবের কৃপায় আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সেই সব জায়গায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছি। এবারেও তাদের উপরেই ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। ভাবতে ভাবতে কখন যে ক্লান্ত চোখে ঘুম নেমে এসেছে বলতে পারবো না। ঘুম ভাঙল রামুর ডাকে। ঠাকুরমশাই, দ্বীপ্রাহারিক আহারের সময় আগত। নিচে কর্তাবাবু আর মা ঠাকুরন আপনার অপেক্ষা করছেন। আমি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নির্দিষ্ট ঘরে গিয়ে আসনে উপবেশন করলাম। এখানেও এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। সাদা ধবধবে শিউলি ফুলের মতন ভাত, গরম গরম সোনা মুগের ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট, মাছের তেল, রুই মাছের কালিয়া, ইঁচড় চিংড়ি, সাথে আবার চাটনি, মিষ্টান্ন সহ মানে আরো অনেক রকমের পদ।
মা ঠাকুরন স্বহস্তে পরিবেশন করছেন। এই খাওয়ার ঘরের কোথাও আমরা তিনজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। খেতে খেতেই শ্যামাচন্দ্র বাবুকে প্রশ্ন করলাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একবার আপনার সেই মণিটি দেখে আসতে চাই। সমস্যা নেই তো কোনো? না না ঠাকুরমশাই, সমস্যা থাকবে কেন? আপনি খেয়ে উঠে বিশ্রাম নিন, আমি সন্ধ্যার দিকে বা রাতের দিকে আপনাকে দেখিয়ে নিয়ে আসবো। আমার আসার পরে আপনি কি আর সেই মনিটার ঘরে গেছিলেন? রং পরিবর্তন বা অন্য কোনো পরিবর্তন কি চোখে পড়েছে? না ঠাকুরমশাই, বোঝেনি তো জমিদারির কাজ, অনেক দিন ছিলাম না। নায়েবমশাই এই দিকটা একা হাতে সামলেছেন। আমি এসে যদি একটু হিসেবপত্র দলিল দস্তাবেজ বুঝে না নিই তাহলে খুবই সমস্যা। সেই জন্য আমি ওই কাছারি বাড়িতে গেছিলাম, সেখান থেকে সবকিছু বুঝে নিয়ে এই আপনার সাথে আহারে বসলাম। আচ্ছা, খাওয়া দাওয়া করার পর আবার নিদ্রা এলো আমার। সত্যি মা ঠাকুরনের রান্নার হাত সত্যিই যেন মা অন্নপূর্ণার মতো, এত স্বাদ, আহা, মুখে লেগে থাকার মতো। ঘুম থেকে উঠে শ্যামাচন্দ্র বাবুর সাথে দেখা করতে গেলাম। শ্যামাচন্দ্র বাবু নিজের ঘরেই বসেছিলেন। তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে, রাতের আধার নেমে এসেছে গ্রাম জুড়ে, যেন আধার মুড়িয়ে রেখেছে নিজের চাদরে। তিনি আমায় দেখে বললেন, যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ চলো। নির্দিষ্ট জায়গায় পৌঁছলাম আমরা দুজন। একটা ঘর সাদামাটা, সামনে জনা ছয়েক লোক বসে পাহারা দিচ্ছে। ভিতরে আরো অনেক রক্ষা ব্যবস্থা। সেসব গল্পের খাতিরে নেহাত অপ্রয়োজনীয় কথা, তাই বললাম না। দাঁড়াও হে, গলাটা আবার বড্ড শুকিয়েছে। ছাড়িমাও শ্বশুর বাড়ি, তাকে যে চা করতে বলবো এমনও পরিস্থিতি তো নেই। তো তোমরা একটু বসো, আমি চা করে আনি আরো আরেক দফা। কি বুঝছো হে? ঠাকুরমশাই বেজায় চটেছেন আমার উপরে। সে তো বটেই, উনি এত কষ্ট করে আমাদের গল্প বলেন আর তুমি অবিশ্বাস করো। সেটা করো, অসুবিধা নেই, তবে তার সামনে তার গল্পের সত্যতা সম্পর্কে সন্দিহান হওয়া, না না কিশোরী, একটু বোধহয় অসম্মানই করেছো আজ তুমি তাকে। আরে আমি ইচ্ছে করে বলিনি, নেহাত বেফাস একটা বিশ্রীকাণ্ড ঘটে গেল। তুমি চিমটিটা না কাটলে বোধহয় ভদ্রলোক কিছু মনে করতেন না। কার দোষ কার গুণ এসব ভেবে এখন আর লাভ নেই কিশোরী। তার চেয়ে আপাতত গল্প শোনার দিকে মন দাও। অগত্যা। সিগারেট শেষ করে আমি আর কিশোরী আবার ঘরে এসে বসলাম। দেখলাম প্রায় সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই চা নিয়ে হাজির। চায়ের কাপগুলো সামনে রেখে আবার একটা পাশিংশোতে অগ্নিসংযোগ করে তিনি বলতে আরম্ভ করলেন, গিয়ে দেখি তার কথাই সঠিক। সবুজাব মণি সেটা থেকে কেমন যেন ঘন কালো আলো ঠিকরে বেরোচ্ছে, অথচ এমনটা হওয়া সম্ভব নয়। সবুজাব মণি থেকে আলো পড়লে সবুজাব রশ্মি বের হবে, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। আবার তার উপরে এত রাত এখন, বাইরে থেকে সূর্যালোক পড়ে রশ্মি প্রতিফলিত হবার কথাও নয়। তবে নিজের চোখকে অবিশ্বাস করি কি করে? যাই হোক, আমরা চুপচাপ ফিরে এলাম ঘরে। সঠিক কারণ বের না করা পর্যন্ত এর সমাধান অসম্ভব। মাথায় একটা বুদ্ধি খেললো আমার। নিজের ঘরে যাওয়ার আগে মা ঠাকুরনকে বলে গেলাম, মা, আজ রাতে আমার জন্য কোনো কিছুর আয়োজন করবেন না। আমি আজ রাতে আর কিছু খাবো না। কেন ঠাকুরমশাই, রান্নায় কি কোনো ত্রুটি? না না মা, সেমন নয়। আপনি যেমনটা ভাবছেন একদমই তেমনটা নয়। রান্না যথেষ্টই ভালো হয়েছে। না হলে সকালে আসার পরে এত খেয়ে আবার দুপুরবেলা এতটা খেতে পারতাম? কখনো না। আচ্ছা ঠাকুরমশাই,
আপনি যা ভালো বোঝেন। আমি নিজের ঘরে ফিরে এলাম। ভাবলাম আজকে রাতে চন্দ্র দর্শনে বসবো। এই প্রক্রিয়ার কথা আমি আগেও তোমাদের বলেছি। রাত্রি দ্বীপ প্রহরে গুরু বন্দনা করে বীজ মন্ত্র পড়ে শুদ্ধ শরীর এবং মনে একাগ্র চিত্তে ধ্যান করতে হয়। তার সাথে বিশেষ কিছু মন্ত্র, সেই মন্ত্রের জোরে দুটি পরী নেমে আসে সাধকের সামনে। যদিও সাধক ছাড়া তাদের কেউ দেখতে পারে না। তখন সাধক যা জানতে চায়, পরীরা সেই প্রশ্নগুলির উত্তর দেয়। সাধকের তখন আর অজানা কিচ্ছু থাকে না। তো আমিও ধ্যানে বসলাম। দ্বীপ প্রহরে সমস্ত নিয়ম মেনে নিজেকে আর নিজের মনকে একাত্ম করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু আমার শরীরে কেমন যেন একটা অস্বস্তির সৃষ্টি হতে থাকলো। আমার তো এমন হয় না কোনোবার, তবে আজ কেন মনকেও কিছুতেই শান্ত করতে পারছি না। আজকে শুধু মস্তিষ্কের শাসনকে অগ্রাহ্য করে সে ছুটে চলেছে শুধু এক দিক থেকে ওই দিকে। কিছুতেই শান্ত করতে পারছি না তাকে। গায়ে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, যেন তপ্ত কড়াইতে বসে আছি আমি। কপালের ঘাম চুইয়ে গাল বেয়ে চিবুকের উপর দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে আমার ধুতির ওপর। সারা গায়ের অবস্থাও একই। কতক্ষণ ওইভাবে বসেছিলাম আমি জানি না। মনকে আয়ত্তে আনার চেষ্টা কতক্ষণ যে করেছিলাম সেটাও জানি না। এক সময় বাধ্য হয়ে উঠে পড়তে হলো। আর পারলাম না। বললে বিশ্বাস করবে কিনা জানি না, পরপর আরও 2 রাত আমি চন্দ্র দর্শনে বসেছিলাম। ফল ঠিক একই হলো। বারবার মনোসংযোগ ব্যাহত হতে থাকলো। তার সাথে গায়ে অনুভূত হতো প্রচণ্ড গরম। যাই হোক, দিন 5 পর একদিন সকালে আমার দরজায় খটখট শব্দ হলো। ঘুম চোখে উঠে আমি দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম শ্যামাপ্রসাদ বাবু আমার পায়ের সামনে আছাড়ি পাছাড়ি খেয়ে কান্নাকাটি করছেন। বলা বাহুল্য আমার তন্দ্রা ছুটে গেল। তাকে ধরে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে শ্যামাচন্দ্র? ঠাকুর মশাই, যেটার ভয়ে ছিলাম সেটাই হয়েছে। সময়মণি চুরি হয়ে গেছে ঠাকুর মশাই। এটা তুমি কি বলছো? হ্যাঁ ঠাকুর মশাই, প্রতিদিনের মতোই সকালে ব্যায়াম সেরে মণিকে প্রণাম করতে গেছিলাম। গিয়ে দেখি সে আর তার স্থানে নেই। আমি ঘরময় খোঁজাখুঁজি করলাম, বাইরে খুঁজলাম, কোথাও সেটি নেই। আচ্ছা, বাইরে প্রহরীরা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেছো যে কাল রাতে কি হয়েছে? তারা কি জানে কিছু? প্রহরী ঠাকুর মশাই, তারা কেউ জীবিত নেই। কোনো অমিত বলশালী প্রাণী তাদের কেটে টুকরো টুকরো করেছে। তাদের গলা মুচড়ে ছিঁড়ে দিয়েছে, কাউকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তাদের অর্ধভুক্ত দেহাবশেষ পড়ে রয়েছে সারা ঘর ঘিরে। সুরক্ষা ব্যবস্থাকে অকেজো করেছে সে। কোন জঙ্গলি জানোয়ার? নিজের কানেই কথাটা কেমন যেন অযৌক্তিক ঠেকল। স্বাভাবিক, কারণ এত সব কাণ্ড কোন জঙ্গলি জানোয়ারের পক্ষে তো আদৌ করা সম্ভব নয়। আমি বললাম, আচ্ছা সেখানে চলুন, জায়গাটা একবার দেখতে চাই আমি। নির্দিষ্ট স্থানে পৌঁছলাম আমরা দুজন। গিয়ে দিনের আলোতেই সেই নারকীয় হত্যাকাণ্ড দেখে আমি শিউরে উঠলাম। শ্যামাচন্দ্র বাবু যা বলেছিলেন তা ঠিক। সারা উঠোনে রক্তের দাগ, মাটিতে পড়ে সেটা শুকিয়ে উঠেছে। সেই জোয়ান লোকগুলো মাটিতে প্রাণহীন অবস্থায় পড়ে আছে। একজনকে কেটে কুচি কুচি করেছে। কোমর থেকে উপরের দিক মনে হয় কলার খোসার মতন ছাড়ানো। কেউ হাত মাথা কেটে ছাড়িয়ে নিয়েছে। একজনের গলা তার ধর থেকে মুচড়ে বিভৎসভাবে একটা কোণের সৃষ্টি করেছে, যেমনটা কসাই মাংসের দোকানে মুরগি কাটার আগে
করে থাকে। হঠাৎ আমার বমি এলো। সকালে খালি পেটে সব দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, হর হর করে উগরে দিলাম। শ্যামাচন্দ্র বাবু আমাকে ঘরে নিয়ে এলেন। একটু প্রকৃতিস্থ হলাম আমি। তিনি জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, এবার আমাদের কি হবে? এত সব ঘটনা কিভাবে ঘটে গেল সেটা তো আমারও বোধগম্য হচ্ছে না। আমরা কি বাঁচবো না ঠাকুর মশাই? একটু 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 ভাবতে দিন আমায়। হঠাৎ একটা জিনিস আমার মনে পড়ল। কাজ করবে কিনা জানি না, কোনোদিনও আগে প্রয়োগ করেও দেখিনি। বলা বাহুল্য প্রয়োগ করার দরকার পড়েনি। তবে আজ হয়তো সেই বিদ্যা এই বিপদ থেকে বাঁচালেও বাঁচাতে পারে। গুরুদেব বলেছিলেন, যেখানে কোনো বিদ্যেই কাজে আসবে না, যখন বুঝতে পারবি না কোথা থেকে কি হচ্ছে, তখনই শুধুমাত্র এই বিদ্যার প্রয়োগ করতে পারিস। খুব কঠিন এবং গূঢ় এই বিদ্যা। সাধন পথ খুবই কঠিন, তবে ঠিকঠাক এই বিধি করতে পারলে তুই সবটা জানতে এবং বুঝতে পারবি। আমি আর কোনো পথ না পেয়ে শ্যামাচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শ্যামাচন্দ্রবাবু, আপনাদের বাড়ির কাছাকাছি কোনো শ্মশান আছে? একটু দূর। কেন ঠাকুর মশাই? আমায় এখনই একবার নিয়ে যেতে পারবেন? আর শুনুন, আজকেও আমার জন্য কোনো রকম রান্না করার কোনো দরকার নেই। মা ঠাকুরনকে বলে দেবেন আজকে শুধুমাত্র জল খেলেই আমার চলে যাবে। আর আজকে সারা রাত আমি আপনার বাড়িতে থাকবো না, কাল সকালে আসব। কোনো বিধি? হ্যাঁ, আর শুনুন, আপনার প্রতিপত্তি তো বেশ ভালোই আছে এই গ্রামে। আপনি আমার জন্য কয়েকটা জিনিস জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ঠাকুর মশাই। আপনার কি লাগবে শুধু বলুন। একটা ষোড়শী মেয়ের মৃতদেহ পেলে খুব ভালো হয়। একান্তই যদি না পাওয়া যায়, যে কোনো নারীর মৃতদেহ পেলেই কাজ চলে যাবে। তার সাথে বেশ কিছু শোল মাছ লাগবে, একটা শালিক পাখি লাগবে, একটা রক্তকরবীর মালা লাগবে। আর 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 না 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 না, ব্যাস ব্যাস, এই হলেই হবে, যথেষ্ট। বাকি যা যা লাগবে সেসব আমি জোগাড় করে নেব। তবে তবে একটা জিনিস মনে রাখবেন, মৃতদেহ যেন বাসি না হয়। সন্ধ্যের দিকে আমি ঘরে বসে অনেক কথাই ভাবছিলাম। ঠিক সেই সময় শ্যামাচন্দ্রবাবু এলেন। ঠাকুর মশাই, ক্ষমা করবেন, বহু চেষ্টা করেও ষোড়শী নারী দূরে থাক একজন বৃদ্ধা মহিলার মৃতদেহ পর্যন্ত খুঁজে পাইনি। মানে আজ কি সব পুরুষই দাহ হয়ে গেছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, সেটাই তো দেখছি। একটাও মৃতদেহ নেই, না কোনো বাচ্চা মেয়ের, না নারীর, না মহিলার, না বৃদ্ধার। ও, তাহলে তো বেশ চিন্তার ব্যাপার। ঠাকুর মশাই, তাহলে আর কি এর প্রতিকার হবে না? আমাদের এত বছরের ঈশ্বর প্রদত্ত সম্পত্তি সবটাই কি? না, তুমি চিন্তা করো না, উপায় আমি ঠিকই বের করব। তুমি এখন যাও, আজ সারাদিন অনেক ধকল গেছে তোমার। যাও, বরং একটু একটু বিশ্রাম নাও, গিয়ে যাও। রাত্রি দ্বীপ্রহরের সময় আমি শ্মশানে এলাম। চারিদিক খুব নিস্তব্ধ। তোমাদের আগেই বলেছি, শ্মশান খুবই পবিত্র জায়গা। এইখানে আমাদের পাপ পুণ্য সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা সাধকেরা এই শ্মশানেই সাধনা করে সাধক জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিই। তাই আমাদের তেমন ভয় ডর লাগে না। গিয়ে বাঁধানো অশ্বত্থ গাছের নিচে বসলাম। ছোট ছোলা ব্যাগটা থেকে বের করলাম পঞ্চমুণ্ডির আসন। বলা বাহুল্য, সেটা জোগাড় করতে গিয়ে আমার বেশ বেগ পেতে হয়েছিল। তারপর অন্যান্য নানান উপকরণ। জ্বলতে থাকা চিতার আগুনে শোল মাছগুলো বেশ কিছুক্ষণ ধরে পুড়িয়ে নিলাম। শ্মশানের মাটি দিয়ে তৈরি করলাম ছোট্ট একটা ষোড়শী কন্যার মূর্তি। আরও ছোটোখাটো টুকটাক বিভিন্ন কাজ।
এরপর অশ্বত্থ গাছের সিমেন্টের বেদির ওপর পঞ্চমন্ডির আসন বের করে পেতে দিলাম। সামনে একটা যজ্ঞ পাত্রে বেশ কিছু নিম কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার পর মূর্তিটাকে সামনে রাখলাম। এরপর পশ্চিমমুখী হয়ে পদ্মাসনে বসলাম ধ্যানে। প্রথমে দেহবন্দন, তারপর গুরুবন্দনা, তারপর 108 বার বীজ মন্ত্র জপ করলাম। এরপর শুরু হলো আসল এই প্রক্রিয়ার মন্ত্রোচ্চারণ। মাঝে মাঝে চোখ খুলে যজ্ঞপাত্রে ঘি ঢালতে থাকলাম এবং একটা একটা করে পোড়া শোল মাছ ধীরে ধীরে বাতাসে পুঁতি গন্ধে ভরে যেতে লাগলো। এক চরমতম দুর্গন্ধ যেন নরকের পথ থেকে উঠে আসতে থাকলো। আমি জানি এই সবই মায়া। সাধনায় বসলে সাধকের একাগ্রতা পরীক্ষা করবার জন্য আরাধ্যা দেব কিংবা দেবী এইসব ছলনা করেই থাকেন। আমি এই সবে কোনো মন দিলাম না, নিজের কাজ চালিয়ে যেতে লাগলাম। আমি এটাও বেশ ভালোভাবেই জানতাম, এই কাজে যদি সামান্যতম ভুল ত্রুটিও হয় তাহলে জীবন নিয়ে আর এইখান থেকে বেরোতে পারবো না। আমায় বাঁচানোর সাধ্য আর কারণ নেই। আগুন নিয়ে খেলতে নেমেছি আমি। সাবধানে প্রক্রিয়া সম্পন্ন না করলে সেই আগুনে আমাকেই হাত পুড়ে মরতে হবে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। এইবার চোখ বন্ধ করার সাথেই আমার চোখের সামনে ভেসে উঠল কাটা কাটা কিছু চিত্র। সেটা ধীরে ধীরে একটা সিনেমার আকার নিতে থাকলো যেন। সবটা ভেসে উঠল আমার চোখের সামনে। এসব কি দেখছি আমি? আমার শরীর উত্তাল হয়ে উঠল, আবার আবার প্রচণ্ড ঘেমে ভিজে উঠল শরীর। যেন যেন হাতে লাগলো তপ্ত আগুনের মতন গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাকে। কপালের ঘাম গাল বেয়ে চিবুক চুয়ে নেমে গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে আমার পরনের লাল ধুতি। আমি চোখ খুললাম না। আমি জানি এখন চোখ খুললেই সমস্তটা আমার অজানা থেকে যাবে। নিজেকে সংযত রাখলাম। দৃশ্যপট একটার পর একটা ভেসে উঠতে লাগলো পরপর পরপর। কতক্ষণ এইভাবে কেটেছে আমি নিজেও জানি না। এক সময় চোখ মেলে তাকালাম। সমস্ত চিত্র আমার কাছে মোটামুটি পরিষ্কার। তবুও কোথাও গিয়েও আমি যেন কিছু একটা দেখতে পেলাম না। শেষে কালো কালো মেঘের মতন কোনো কিছু দৃশ্যপটটা যেন ঢেকে দিল। কিছুতেই আমি দেখতে পেলাম না। এটা যে সে প্রক্রিয়া নয়, এই প্রক্রিয়ার নাম ত্রিনেত্র দর্শন। দেবতাদের যেমন 3 নম্বর চোখ জাগরিত হলে তারা স্বর্গ, মর্ত এবং পাতালের সব জিনিস, ঘটনা, স্থান ইত্যাদি চাক্ষুষ করতে পারেন, সেমনই এই বিদ্যে। কিছুক্ষণের জন্য ত্রিনেত্র জাগরিত হয় সাধকের কপালে। কিন্তু আগেই বললাম, এই বিদ্যা অত্যন্ত কঠিন এবং গূঢ় বা গুপ্ত মুষ্টি কয়েক সাধক ছাড়া এর ব্যবহার বিধি কেউ জানে না। সঠিক শিষ্য বা অনুগামী না পেলে তারা এই বিদ্যে দানও করতে চান না। তো সৌভাগ্যবশত চন্দ্রদর্শন বিধি শেখানোর সাথে সাথে গুরুদেব আমায় এই বিদ্যাও দান করেছিলেন, সাথে সাবধান বাণীও। তোমাদের আগেই বলেছি, উনি হয়তো জানতেন আমার এই বিদ্যের দরকার পড়বে একদিন। তবে এই বিদ্যায় সবটা আমি দেখতে পারলাম না কেন? কোন প্রচণ্ড মহাশক্তি এর পিছনে রয়েছে, যেটা আমায় পুরো ঘটনা জানতে দিচ্ছে না। আমি প্রমাদ গুনলাম। একই যা দেখেছি, এরপর তার পিছনে যদি এর থেকেও মহাশক্তিধর কেউ থাকেন, তাহলে কি করব আমি? ব্রাহ্ম মুহূর্তে আমি শ্যামাচন্দ্রবাবুর বাড়িতে কড়া নাড়লাম।
ভৃত্য এসে দরজা খুলে দিল। গতকাল সারা দিন জল ছাড়া আর কিছুই খায়নি। ক্লান্তও লাগছিল খুব। দেখলাম ঘুম থেকে এখনো কেউ ওঠেননি। আমি হাত মুখ ধুয়ে নিজের ঘরে গিয়ে কিছুক্ষণ আগে দেখা দৃশ্যগুলো কিভাবে উপস্থাপন করব, কার কার সামনে উপস্থাপন করব ইত্যাদি ভাবছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম শ্যামাচন্দ্রবাবুর স্ত্রী এক হাত ঘোমটা টানা মাথায় এসে হাজির হলো। বললাম, মা, তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ ঠাকুরমশাই, ভৃত্যরা সব প্রাতঃকর্মে গেছে। এসে ওরা রান্নাঘরের কাজ করবে। আর ওনার আজ আপনি আসার কিছুক্ষণ আগের থেকেই ধুম জ্বরে গা পুড়ে যাচ্ছে। চিন্তা নেই, ওনাকে জলপট্টি দিয়েই এসেছি। বেলা সামান্য বাড়লে বৈদ্যমশাইকে ভাবছি একবার ডেকে নেব। উনি যা ভালো বোঝেন তখন সেটাই করবেন। আসলে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল মা। আমি চাই না এখন আমাদের মধ্যে তৃতীয় কেউ উপস্থিত থাকুক, এমনকি শ্যামাচন্দ্রবাবুকেও আমি চাই না। আমি জানি এই সময় বাড়ির বউয়ের সাথে একান্তভাবে কিছু ব্যক্তিগত কথা আলোচনা করা হয়তো শোভনীয় নয়, তবুও আমি অপারগ। এক অবাকির সাথে এইসব ব্যাপারে কথা বলবেন ঠাকুরমশাই? আমার এই বাড়িতে সম্মান আছে, কিন্তু কিসের জন্য? এক পাপের প্রায়শ্চিত্ত করতে এই জন্মটাই চলে গেল আমার। আচ্ছা, শান্ত হন মা ঠাকুরন, শান্ত হন। আমি জানি কি ঘটেছিল, তবুও আপনার মুখ থেকে সমস্ত সত্যিটা শুনতে চাই। বলুন। আমাদের বংশের কিছু নিয়ম আছে। এখান থেকে 5 মাইল দূরে আমার বাপের বাড়ির গ্রাম। আমাদের গ্রামের মেয়েদের সাথে এই বংশের সন্তানদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হয়। এটা প্রথম থেকেই চলে আসছে। মনির গোপনীয়তা রক্ষা করাটা হয়তো এর প্রধান উদ্দেশ্য। আমি সেটা ঠিক জানি না। ভগবানের নিয়ম মেনেই এই বংশের প্রথম সন্তান ছেলে এবং 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের গ্রামে জন্মানো সব থেকে উৎকৃষ্ট মেয়ে, যে রূপে গুণে অদ্বিতীয়া, সেই সন্তানের জন্ম হয় এবং তাকেই এই বংশে বিবাহ দেওয়ার জন্য নির্বাচন করা হয়। পাত্র এবং পাত্রী উভয়ই বিবাহযোগ্য হলে একে অপরের সাথে বিবাহ সম্পন্ন করা হয়। সব থেকে উৎকৃষ্ট, সেটা বিচার হবে কি করে? এই বংশের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষেরা গিয়ে সমস্ত গ্রাম পরিদর্শন করেন। তারপর তারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন কে হবে এই বংশের উপযোগী। আমাকে তাদের পছন্দ হয়েছিল। তখন আমার বয়স মাত্র 3। তবে জানেন, এই সিদ্ধান্ত আজ পর্যন্ত একবারও ভুল প্রমাণিত হয়নি। প্রতি বাড়ি দেখা গেছে সেই নির্বাচিত মেয়ে সন্তান বড় হওয়ার সাথে সাথে তার মতন বুদ্ধি এবং রূপ তার বাপের বাড়ির গ্রামে তার সমসাময়িক আর কোনো মেয়ের মধ্যেই নেই। এবং সম্পর্ক যার সাথে স্থাপিত হবে, অর্থাৎ মেয়ের বাপ মায়ের গৌরব এক ধাক্কায় আকাশ ছুঁয়ে যেত। স্বাভাবিক, এত বড় একটা বংশের বউ হবে যার মেয়ে, সে তো গৌরবেরই বিষয়, বলুন। তারপর? আমি ছোট থেকেই জানি যে আমার এই বংশে বিবাহ নিশ্চিত। আমি মেনেও নিয়েছিলাম, জানেন। খেলনাবাটি ধরার বয়সে বাড়িতেই মা শেখান কিভাবে ধরতে হয় সংসারের হাল। বইপত্র পড়ার চলন তখন মেয়েদের মধ্যে ছিল না, তাও মা বসে বসে আমায় হিসেব শিখিয়েছিলেন। বলেছিলেন, বাড়ির পুরুষ সব আয় করে আনবে, সেই আয়কে সামলানোর, বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার। যেন কঠিন সময় পাশের বাড়ির কারুর কাছে হাত না পাততে হয়। তালুকদার বংশ কারুর কাছে আজ পর্যন্ত হাত পাতেনি। ভবিষ্যতেও যেন এটা অক্ষুণ্ণ থাকে, সেটাও সুনিশ্চিত করতে হবে তোমায়। আমি একে একে বিভিন্ন রান্না শিখলাম, হিসাবশাস্ত্র শিখলাম, বিভিন্ন আত্মরক্ষার কৌশলও শিখলাম। শেষেরটা শেখানো হয়েছিল মনি বাঁচানোর কৌশল হিসেবেই। বিয়ে হয়ে আসার আগেই সন্তান? সেটা কিভাবে হলো? সেটাও তো আমার জীবনের সব থেকে বড় ভুল ঠাকুরমশাই। সবটা জানার পরেও আমি প্রেমে পড়ি।
প্রেমে পড়ি এক রাখাল বালকের, যে দুপুরে মাঠে গরু চড়াতে এসে তার বাঁশির সুরে আমায় পাগল পাড়া করে দিত, বাধ্য করতো আমাকে তার ডাকে ছুটে যেতে। নিজের বাড়ি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসতাম আমি, সবার সাবধান বাণী ভুলে আমি তার সাথে গোপনে দেখা করতাম, বাঁশি শুনতাম, হারিয়ে যেতাম কোনো এক অজানা পৃথিবীতে। চলছিল এভাবেই। বছর ঘুরল, আমি তখন ষোড়শী, বিবাহ দেওয়ার বয়স তখন আমার। ভগবানের আশীর্বাদে রূপ ঝরে পড়ছে যেন, সাথে আমার মায়ের শেখানো বিদ্যেতে বেশ পারদর্শী হয়ে উঠেছি আমি। আমি জানি কিভাবে অল্প উপার্জনেও সুন্দরভাবে সংসার চালানো যায়। আমি আর সেই রাখাল ঠিক করলাম দুজনে মিলে পালিয়ে যাব দূরে শহরে, দুজনে একসাথে থাকবো, সেই উপার্জন করবে আর আমি সামলাবো সংসার। দুজনের চোখে তখন অনেক স্বপ্ন। আমরা একদিন মিলিত হলাম, দুজনে নিভৃতে একাকী। বলতে বলতে মাধুরী দেবীর চোখ চকচক করে উঠছে আবারও। সেটা বেশ টের পেলাম। তার এই রাখাল বালকের জন্য ভালোবাসা আজও যে এক ফোঁটা কমেনি বেশ বুঝতে পারলাম। আমি বললাম, আচ্ছা, দুজনকে ধরলো কিভাবে? আমরা পালাতে চেয়েছিলাম, কিন্তু ধরা পড়ে গেলাম। গ্রামে সালিশি সভা বসলো, সেই রাখালকে দূরে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো, আর আমাকে নিয়ে আসা হলো আমার স্বামী গৃহে। তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া হলো। তা শ্যামাচন্দ্র বাবু আপত্তি করেননি? না ঠাকুরমশাই, ওনার মতো মহৎ হৃদয়ের মানুষ আর দুটি নেই। সবটা জানার পরেও উনি প্রসন্ন হৃদয়ে আমায় গ্রহণ করলেন, আমায় সম্মান দিলেন, থাকার ঘরও দিলেন, নিজের পালঙ্কেও স্থান দিলেন। তবে ততদিনে আমি সন্তান সম্ভবা। এটা আমার আর সেই রাখালের সন্তান। আমার মধ্যে তিলে তিলে বেড়ে ওঠা একটি প্রাণকে আমি বেশ অনুভব করতে পারতাম। দর্পচূর্ণ তাহলে তোমার আর সেই রাখালের ছেলে, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, উনি সবটা বুঝে সেই সন্তান ভূমিষ্ঠ করার ইচ্ছা প্রকাশ করলেন, তাকে পৃথিবীর আলো দেখাতে চাইলেন। আমি অবাক হয়ে মানুষটার মহানতা দেখলাম, বিস্মিত হয়ে রইলাম। মানুষ এমনও হয়? সে এখন তো এখানে নেই, তবে এই গ্রামের কোন প্রান্তে আছে সেটা আমি বেশ জানি। তাই বাবা, সে আপনার মতোই তন্ত্রে অনেক বলিয়ান। সে তন্ত্র শিক্ষা পেয়েছে তার পালিত বাবার কাছে। তন্ত্রশাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত হওয়ার জন্য সে বেরোয় সাধুসঙ্গ করতে। সেই জন্য সে এক বস্ত্রে বাড়ি ছাড়ে, তবে যাওয়ার আগে বলে যায় ফিরে আসবে আবার। এইখানে যথা সময় ফিরে আসবে শুধু মণিটি রক্ষা করার জন্য। যতদিন বাবা জীবিত আছেন ততদিন এই মণির কেউ কিছুই করতে পারবেন না, সেটা সে জানে। তাই বাবার বর্তমানে সে যতটা পারে ততটা জ্ঞানী হয়ে উঠতে চাইছে। আমরা কেউই তাকে বাধা দিইনি। শেষ প্রশ্ন, কথাগুলো আপনারা আমায় আগে জানাননি কেন? নিজের কুকর্মের কথা কিভাবে আপনাকে জানাই ঠাকুর মশাই? কারোর স্ত্রী হয়ে বিয়ের আগের প্রেমের কথা বলতে সবারই তো সংকোচ হয়। আচ্ছা বেশ, এবার শ্যামাচন্দ্র বাবুর ঘরে একটু যেতে হবে। আপনিও আসুন, দুজনকেই কিছু কথা বলার আছে। আমি আর মাধুরী দেবী ওনার ঘরে ঢুকলাম। আমাকে দেখেই উনি সোজা হয়ে বসলেন, বললেন, আসুন ঠাকুরমশাই, দেখুন কি অবস্থা আমার। ভোর থেকে খুব জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারিনি। এখন কেমন আছেন? আছি ভালো আগের থেকে। বলুন কি উপকার করতে পারি আপনার? আচ্ছা শ্যামাচন্দ্র বাবু, বলতে খুবই লজ্জিত, কিন্তু আপনার ছেলে দর্পচূর্ণ এই সমস্ত কিছুর পিছনে রয়েছে। আমাদের ছেলে? আগে হ্যাঁ, সম্ভবত সে কোনো কাপালিকের পাল্লায় পড়েছে। সেই সময়মণি সম্পর্কে সেই কাপালিককে সমস্ত কিছুই বলেছে। তারপর সেই কাপালিক অমিত বলশালী হওয়ার জন্য সেই মণিটি দর্পচূর্ণের মাধ্যমে সংগ্রহ করতে চাইছে। তাহলে বাবা, আমাদের কি করণীয়?
আজকে অমাবস্যা, কিছু কিছু জিনিসের প্রয়োজন। আমি আমি ফর্দ করছি, জিনিসগুলো আজ রাতে আমার লাগবে। আর মাফ করবেন শ্যামাচন্দ্রবাবু, আপনাকেও যজ্ঞ করার সময় আমার দরকার পড়বে। আপনার এই শরীর নিয়েও আপনাকে যজ্ঞে অংশগ্রহণ নিতেই হবে, কিচ্ছু করার নেই আমার। হ্যাঁ ঠাকুর মশাই, আমি তৈরি। আপনি যেহেতু তন্ত্রবিদ্যা সম্পর্কে অবগত, তাই আপনাকে আজকে শক্তির ধারক হতে হবে। তাহলেই এই যজ্ঞের শক্তি বহু বহু গুণে বেড়ে যাবে। আচ্ছা ঠাকুর মশাই, তবে আমরা লড়ছি কার সাথে? জানি না, তবে আজ অমাবস্যা, সেই শক্তি যে শুভ নয় সেটার হত্যালীলা দেখেই বেশ বুঝতে পেরেছি আমি। আজ সে আবার জাগরিত হবে, শেষ সময়ের জন্য। তাকে শুধু মণি হরণ করার জন্যই জাগরিত করা হয়নি, তাকে জাগরিত করা হয়েছে এই পরিবারের সর্বনাশের আশায়। কিন্তু ঠাকুর মশাই, একদম ভয় পাবেন না। আমার নিজের প্রাণ থাকতে আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। যথা সময়ে রাত হলো। আমি স্নান করে লাল বস্ত্র পরিধান করলাম। গৃহস্বামীকেও স্নান করে লাল বস্ত্র পরিধান করতে বললাম। রাত তখন হয়েছে বেশ। আমি পুজোর প্রস্তুতি করতে ব্যস্ত। দেখলাম শ্যামাচন্দ্রবাবুর গায়ে ছোট ছোট ফোস্কার দাগ। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শ্যামাচন্দ্রবাবু, এই দাগগুলো কিসের? কিছু না ঠাকুর মশাই, ওই গরমে ফোসকা পড়েছে। এত গরম কোথায় পড়লো যে ফোস্কা পড়ে যাবে? এই প্রশ্নটা করতে গিয়েও করলাম না। আমি আবার পুজোর জোগাড়ে মুখ দিলাম। এইবারই যে আসল খেলা শুরু হবে তা কি জানতো? কি হলো ঠাকুরমশাই, পারলেন তাদের উদ্ধার করতে? পুজোর জোগাড় শেষ করে আমি পুজো স্থলের চারিদিকে গণ্ডি কেটে দিলাম। গণ্ডি কাটা হলে ডান হাতের অনামিকা সেই গণ্ডির গায়ে ছুঁয়ে মন্ত্র পড়তে থাকলাম। ওম শ্রী শ্রী কালিকায় মহাশক্তিধারিণী, ওম শ্রী হিং ক্রিং মহাগৌরায় ডমরু গণ্ডিচরায় জাগরুক জাগরুক স্বাহা। ওম শ্রী শ্রী কালিকায় মহাশক্তিধারিণী, ওম শ্রী হিং ক্রিং মহাগৌরায় ডমরু গণ্ডিচরায় জাগরুক জাগরুক স্বাহা। ওম শ্রী শ্রী কালিকায় মহাশক্তিধারিণী, ওম শ্রী রিং ক্রিং মহাগৌরায় ডমরু গণ্ডিচরায় জাগরুক জাগরুক স্বাহা। মন্ত্রটা 3 বার উচ্চারণ করতেই গণ্ডি বরাবর একটা নীল আলো জ্বলে উঠে দপ করে নিভে গেল। বুঝলাম গণ্ডি কার্যকর হয়েছে। ঠাকুর মশাই, যার সাথে যুদ্ধে নেমেছেন সামান্য ডমরু বন্ধনে তার কোনো ক্ষতি করতে পারবে না। মানে বোঝানোর সময় এখন নেই ঠাকুর মশাই। অমিত বলশালী সেই নরকের অভ্যন্তরের প্রাণী। কি এসে? আপনি কি করে জানলেন এইসব? বেতাল। শিউরে উঠলাম আমি। সেই অপশক্তি যার সাথে আরও একবার আমি মোকাবিলা করেছি, যদিও সেই সাধুর আশীর্বাদে, কিন্তু এখন এর সাথে সেই সময় মুনিও যুক্ত হয়েছে। সেটা চুরি গেছে ঠিকই, তবে বুঝতে বাকি রইল না কেউ এই বেতালকে পাঠিয়েই সেটা হস্তগত করেছে। আমি চুপ করে বসেছিলাম। শ্যামাচন্দ্রবাবু বললেন, ঠাকুর মশাই, দেরি করবেন না। বেতাল আসার সময় আগত। দেরি না করে তাড়াতাড়ি রুদ্রবন্ধন দিন। সেই বন্ধন না হলে এই অপশক্তিকে আটকানো যাবে না। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। এই রুদ্র বন্ধন অনেক শক্তিশালী বন্ধন। এর ব্যবহারের খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। ডমরু বন্ধন, ভৈরব বন্ধন
কিংবা পিনাকি বন্ধন বা পাতাল বন্ধন ইত্যাদিতেই বড় বড় শক্তিশালী প্রেত সব একেবারে কাবু হয়ে যায়। তবে তবে হ্যাঁ, বেতালকে কাবু করা অত সহজ নয়। সত্যি কথা বলতে কি, গুরুদেব শেখানোর পর অনভ্যেসের ফলে না মন্ত্রটার খুঁটিনাটি একেবারে সব ভুলে বসেছিলাম আমি। বুঝলে ভূপতি, কিশোরী, আজ স্বীকার করতে লজ্জা নেই যে শ্যামাচন্দ্রবাবু না থাকলে আমি আজ সশরীরে এখানে বসে থাকতে পারতাম না। আমি আর কিশোরী মন দিয়ে গল্প শুনছিলাম। কিশোরী বলল, তারপর কি হলো? আপনার তো মন্ত্র মনে নেই, বেতাল আসার পর থেকে কাবু কিভাবে করলেন? আমার মুখ দেখে শ্যামাচন্দ্রবাবু আন্দাজ করতে পারলেন আমার অবস্থা। সেই গণ্ডির মধ্যে আমার উচ্চারিত মন্ত্রের উল্টো মন্ত্র পড়ে ডমরু বন্ধন ছিন্ন করলেন আগে। আবারও একটা নীল আলোর শিখা সেই গণ্ডি বরাবর জ্বলে উঠে সংকেত দিল ডমরু বন্ধন ছিন্ন হয়েছে। এইবার তিনি গণ্ডির মধ্যে নিজের মধ্যমা এবং অনামিকা একসাথে এনে তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠের সাথে যোগ করলেন। তর্জনী এবং কনিষ্ঠা মুক্ত রাখলেন। এরপর চোখ বন্ধ করে কঠিন স্বরে উচ্চারণ করলেন, ওং প্রেতবন্ধায় পাপবন্ধায় সমীরং তিষ্ঠতি পিনাকায় গণ্ডিবাশ্চায় সবিস্ময়ে সমিধে হেতু বন্ধনং মহাশক্তি বন্ধনং শঙ্করায় দশো মহাবিদ্যা অতিশ্চয় জাগরুক গন্ধার জাগরুক প্রেতায় জাগরুক নাগলোকে জাগরুক ডাকিনী জাগরুক শাখিনী জাগরুক সমালোকে জাগরুক শ্রী বেদান্ত জাগরুক বেদাঙ্গ জাগরুক শববেদ अंतिमे जागरूक श्री श्री महाशक्तिधारी रुद्रबंधनम महाशक्तिधारी शंकराय नमः। মন্ত্র 3 বার উচ্চারণ করার পরে একটা লাল শিখা গণ্ডির পরিধি বরাবর জাগরিত হয়ে দপ করে মিলিয়ে গেল। বুঝলাম রুদ্র বন্ধন কার্যকর হয়েছে। কিন্তু আমার মনে তখন হাজারো প্রশ্নের দোলাচল চলছে। শ্যামাচন্দ্রবাবু বুঝলেন আমার মনের অবস্থা। তিনি বললেন, ঠাকুর মশাই, দয়া করে কৌতূহলের সাময়িক নিবৃত্তি করুন। আমি কথা দিচ্ছি, সময়মণি পাওয়ার পরেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। আমি বেশ বুঝতে পারছি বেতাল আসছে ঠাকুর মশাই। আপনারও তো ক্ষমতা আছে, সেও নিশ্চয়ই সতর্কতার পূর্বাভাস দিচ্ছে। ওই দেখুন দূরে ঝড় উঠেছে। বেতাল আসছে ঠাকুর মশাই, বেতাল আসছে। আমার একটা অনুরোধ রাখুন, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শক্তিধারকের আসনে আপনি বসুন, আমি পুজো সম্পূর্ণ করছি। আমি চুপ করে চেয়ে রইলাম কিছুক্ষণ। আমার মনের ভিতরে থাকা বিপদ ঘণ্টা অনেক আগে থেকেই বাজতে শুরু করেছে, সেটা আমি বুঝেছি। চুপ করে উঠে আমি ধারকের আসনে বসলাম। সে নিজে পুরোহিতের আসনে বসলো এবং বলল, গাত্রবন্ধন করে নিন ঠাকুর মশাই, শিগগির। আমি যা করব শুধু দেখে যাবেন আর বীজ মন্ত্র জপ করতে থাকবেন। এখানে এমন অনেক কিছুই দেখবেন যা আগে দেখেননি। কিন্তু আপনার কাছে আমার একান্ত অনুরোধ, ঠাকুর মশাই যাই হয়ে যাক আসন ছেড়ে উঠবেন না। আমি জোরে একটা নিঃশ্বাস নিলাম, নিজের গাত্র বন্ধন করে নিলাম, বীজ মন্ত্র জপ করতে থাকলাম বারবার। সে নিজেও দেহ বন্ধন করে নিল। তারপর গুরু বন্দনা করে কাল ভৈরবের স্তব শুরু করলো। অপরদিকে চারিদিকে প্রচণ্ড ঝড় উঠেছে। আমি বেশ বুঝতে পারছি ঝড়ের চোটে প্রলয়ের সৃষ্টি হয়েছে। চারিদিকে শো শো শব্দ আর গাছের ডাল ভাঙার পটপট শব্দ। হঠাৎ আমি খেয়াল করলাম সেই প্রচণ্ড ঝড়ে ফুটো হয়ে উঠেছে একটা দৈত্যাকার অবয়ব। ঝড়ের মতন তার গতি, অন্ধকার গায়ের রং, রোমশ হাত পা। বুকের ভিতরে কেউ যেন অস্ফুটে উচ্চারণ করল, বেতাল। আমি আমার কাজ থামালাম না। শ্যামাচন্দ্রবাবুর কাল ভৈরবের স্তবের পরে আহুতি প্রদান করল।
পাশে পড়ে থাকা ছুরি দিয়ে নিজের হাতের তালু কেটে সামান্য রক্ত দান করলো আগুনে। দেখলাম ছট করে আগুন কমলা হলুদ বর্ণ থেকে লাল বর্ণ ধারণ করলো। ধীরে ধীরে সে সেই আগুনে আহুতি দিতে শুরু করলো শ্বাসপদের হাড়, কণ্টকমালা, লাল এবং শ্বেত চন্দন ইত্যাদি, তার সাথে মন্ত্রোচ্চারণ। আমি বেশ অনেকক্ষণ আগেই বুঝেছি আমার সামনে বসা মানুষটি অর্থাৎ শ্যামাচন্দ্র বাবু কোনো সাধারণ মানুষ নয়, অনেক ক্ষমতাশালী মহাশক্তিধর একজন সাধক। বাইরে থাকা বেতাল প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়তে চাইছে আমাদের ওপর। বারবার গণ্ডিতে বাধা পেয়ে ফিরে যাচ্ছে আবার বাইরে। তার নিঃশ্বাসের শব্দ এখানে বসে বেশ শোনা যাচ্ছে। শ্যামাচন্দ্র বাবু বললেন, ঠাকুরমশাই, অনুগ্রহ করে আপনি একবার চন্দ্র দর্শনে বসুন। দেখুন সময়মণির অবস্থান, আপনার মনোযোগ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, তার দায়িত্ব আমার। বসলাম চন্দ্র দর্শনে। কিছুক্ষণ পরে চোখ খুললাম। পিতালের শরীরের মধ্যে তার শক্তিকে বহুগুণ বাড়াতে ব্যবহার করা হয়েছে এই মণিটি। বেশ। আসনের ডান দিকে থাকা একটা কাপড়ের টুকরো ফেলে দিলে যজ্ঞ পাত্রের উপরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ওপর। এরপর শ্যামাচন্দ্র বাবু নিজের গলায় ঝুলতে থাকা এক গাছি রুদ্রাক্ষ বের করে ডান হাতের কবজির সাথে বাঁধলেন। বেরিয়ে থাকা সামান্য কিছু অংশের সাথে জড়িয়ে নিলেন তর্জনী। পৈতেটা নিজের বাম হাতে শক্ত করে চেপে ধরলেন। ডান হাতের কবজিটা বুকের সামনে এসে লাগিয়ে গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করলেন। তারপর হাতের তর্জনীটি সম্প্রসারিত করলেন বেতালের দিকে। একটা নীলচে আলোর রেখা গিয়ে পিট করল বেতালকে। সমস্ত শরীর যেন মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার শরীর থেকে একটা সবুজাভ আলোর রেখা যেন ফেটে বেরোলো। কিছুক্ষণ পরেই দেখলাম সময়মণিটি পড়ে রয়েছে উঠোনের মাঝখানে, চারিদিক চুপচাপ আর নিস্তব্ধ। শ্যামাচন্দ্রবাবু চোখে জল নিয়ে বললেন, বাঁচাতে পারলাম না তাকে, বাঁচাতে পারলাম না। আমার ছেলেটা মারা গেল ঠাকুরমশাই। বলতে বলতে জড়িয়ে ধরলেন আমাকে। চুপ করে রইলাম আমি, সান্ত্বনা দিলাম। পরের দিন দুপুর নাগাদ শ্যামাচন্দ্রবাবুর ছেলে দর্পচূর্ণের মৃতদেহ নিয়ে সৎকার করতে বেরোনো হলো। শ্মশানের দাহ কার্য শেষ হতে হতে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। দর্পচূর্ণের মৃতদেহর পাশে এক কাপালিকের শবও পড়েছিল, তাকেও সৎকার করা হলো। রাতে একটা ঘরে শ্মশান বন্ধুদের বিদায় দিয়ে আমরা তিনজন বসলাম। শ্যামাচন্দ্রবাবু শুরু করলেন, তাহলে প্রথম থেকেই শুরু করি। আপনার মাতঙ্গীর কথা মনে আছে? বীরভূম শ্মশানের সেই মাতু পাগলি, যিনি হাকিনী তন্ত্রে সিদ্ধ, যার মায়াজাল দেখে আপনি সব সাধনা ছেড়ে উঠে গেছিলেন। যদিও সেটা সব সাধনা ছিল না, মায়াজালেরই একটা অংশ ছিল। আমিও কিশোর ও যৌবনে সাধু সঙ্গ করে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে একদিন গিয়ে পৌঁছলাম তার কাছে। গিয়ে প্রথম আমায় চেলাকাঠ ছুঁড়ে মারতো, আবার রাতে স্বপ্নে এসে পরের দিন যাওয়ার জন্যও বলতো। এমনটা তো আমাকেও করতো। তারপর একদিন তিনি একটা নদীর শব তুলে এনে আমায় সাধনা করাতে বসলেন। মেয়ের মৃতদেহ। রাতে সাধনা করতে বসলাম তার শেখানো মন্ত্রে। আমার উপরেও মায়াজালের প্রভাব বিস্তার করেছিলেন তিনি, যেমনটা আপনাকেও করেছিলেন। তবে আমি বিচলিত হলেও সাধনা ছেড়ে উঠিনি। ভয় পেলেও মন্ত্রোচ্চারণ থামাইনি। অনেক চেষ্টা করেছিলেন তিনি। আমার সামনে বিভিন্ন রূপে এসে আমাকে সাধনা ভঙ্গ করার চেষ্টা করেছিলেন। ষোড়শী, মাতঙ্গিনী, ধূমাবতী, ছিন্নমস্তা ইত্যাদি ভয়ানক রূপের সামনে পড়েও তিনি যখন দেখলেন আমি আসন ছাড়িনি, তিনি প্রীত হলেন।
আমায় কয়েকটা বিশেষ ক্ষমতা দান করলেন। বেশ কিছুদিন আমি তার সঙ্গে থেকে নানান সাধনা শিখেছিলাম। সেখানে ছিলাম প্রায় বছরখানে। তার কাছে থাকতে থাকতেই হাকিনী বিদ্যার উপর খানিকটা দখল জন্মেছিল। এর বেশি কিছুই নয়। উনি জন্মের পর জন্ম এরূপ তপস্যা করছেন, আমি তো মাত্র বছরখানে। আপনি আপনি মাতু পাগলির শিষ্য ছিলেন? তাহলে তো শুধু সৎ গুরু নয়, এক প্রকার মহান গুরুর সন্ধান পেয়েছিলেন আপনি। হ্যাঁ, সেটা বলতে পারেন, কিন্তু আমি ততদিনে বেশ বুঝতে পারলাম আমার বাড়ি ফেরার সময় আগত। বাবা বেশি দিন বাঁচবেন না। বাড়ি গিয়ে সমস্ত সংসার আর মনির দায়ভার আমার ঘাড়ের উপরেই বর্তাবে। আমার অনিচ্ছা সত্ত্বেও কর্তব্যের খাতিরে আমি গৃহে ফিরে আসি। গৃহে ফিরে এসে বলাই বাহুল্য, আমাকে দেখে সবাই খুশি হয়। বাবা মাস তিনেকের মধ্যে মারা গেলে সমস্ত দায় এসে পড়ে আমার উপর। কালের নিয়মে আমার একদিন বিবাহ স্থির হয়। আমি মাধুরীর ব্যাপারে সমস্তটাই জানতাম। আমি আপত্তি করিনি। সাধনা করার ফলে আমার ষড়রিপু বশে চলে এসেছিল। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, সমস্ত কিছুই। সেটার ফলে বিবাহের পরে আমি শারীরিক সম্পর্কেও কোনোদিন যাব না সেরকম চিত্তকাঠিন্য আমার ছিল। তবে আমার বংশ রক্ষার জন্য কাউকে চাই, যে এই মনির দেখাশোনা করবে আমার পরে। সেই জন্য আমি মাধুরী এবং দর্পচূর্ণ উভয়কেই মর্যাদা এবং সম্মান সহ এই বাড়িতে আনি। মাধুরী পত্নী হিসেবে আমার থেকে সবই পেয়েছে, একমাত্র শারীরিক সুখ ছাড়া। যদি দর্পচূর্ণ না থাকতো তাহলে আপনার মনির উত্তরসূরি কাকে করতেন? আত্মা সম্ভাবন। এই বিদ্যাও আপনার অবগত? এই বিদ্যা তো খুবই গোপন বিদ্যে। আমি শুধু নাম আর কার্যকারিতাই শুনেছি, প্রয়োগ চাক্ষুষ দেখার সুযোগ হয়নি। এই বিদ্যে পাওয়ার জন্য তো সাধকরা প্রতিনিয়ত সাধনা করে যাচ্ছে, আর আপনি এই বিদ্যে কি করে? আমি জানি এই বিদ্যার্জন করা সম্ভব নয় সবার পক্ষে। প্রকৃতি সবাইকে সেই শক্তি দেন না। এই বিদ্যা খারাপ হাতে পড়লে কি হবে সেটা ভালোভাবেই আপনি জানেন। এই বিদ্যায় বশিষ্ঠ মুনি নিজের কন্যা তিলোত্তমাকে সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু সুন্দর সেটা দিয়েই তিনি তার কন্যাকে সৃষ্টি করেছিলেন। তিলে তিলে উত্তমা, আর সেখান থেকেই তিলোত্তমা শব্দ এসেছে। তারপর কি হলো? তারপর বেশ ভালোই চলছিল জানেন। দর্পচূর্ণ একদিন এসে বলল সেও ভবঘুরে জীবন কাটাতে চায়, আরও সাধনা শিখতে চায়, বাইরের লোকের সঙ্গে মিশতে চায়। আমার কাছে তার তন্ত্রের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল। আমরা দুজনেই তাকে অনুমতি দিই। সেও বেরিয়ে পড়ে। একদিন মনটা অস্থির থাকায় আমি যোগাসনে বসেছিলাম। হঠাৎ মনটা কু ডাকলো জানেন। আমরা এইসব লক্ষণ ভালো করেই চিনি। আপনিও তো চেনেন ঠাকুর মশাই। জানি। দেখলাম দর্পচূর্ণ এক কঠিন সাধনায় রত, তার সাথে সেই কাপালিক। ঠিক দিন 15 আগে আমি এটা দেখেছি। বেতাল সাধনার প্রথম প্রক্রিয়া শুরু হয় ঠিক অমাবস্যার 15 দিন আগে। আমি সবটা বুঝতে পেরেও মন মানতে চাইল না। চন্দ্র দর্শনে বসলাম, সবই দেখলাম, বুঝলামও, কিন্তু কিচ্ছু করার ছিল না। আপনারা আমার সন্ধান পেলেন কি করে? লোকমুখে আমরা আপনার কথা অনেক শুনেছি ঠাকুরমশাই। বেতাল সাধনা অত্যন্ত কঠিন প্রক্রিয়া, আর তার থেকেও কঠিন তাকে প্রতিহত করা। উনি ঠিক করলেন এমন একজন আধার জোগাড় করতে হবে যিনি তন্ত্রজ্ঞানী, লোকের ভালো বই মন্দ করেননি কখনো। আপনার কথা শোনার পরে আপনার কাছেই উনি যান। মাফ করবেন ঠাকুরমশাই, আমি আগেই আপনাকে সবটা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি বারণ করলেন। বুঝেছি, আমার পরীক্ষা নিতে চেয়েছিলেন বুঝি? খানিকটা তাই। বিপুল শক্তির আধার হওয়া সবার পক্ষে সম্ভব নয় ঠাকুর মশাই, সেটা আপনি ভালো করেই জানেন। তাই চন্দ্র দর্শনের সময় আপনার মনোযোগ বিঘ্নিত করেছিলাম। সেটা অত্যন্ত সহজ এবং সরল বিদ্যা, তাকে প্রতিহত করা এতটা দুঃসাধ্য নয়। তবে ভাবতে পারিনি আপনি ত্রিনেত্র দর্শনে বসবেন। আপনি যখন আমায় ষোড়শী মেয়ের মৃতদেহ আনতে বললেন, আমি তখনই আঁচ পাই ব্যাপারটার। তাই আমি আপনাকে মৃতদেহ না দেওয়ার বাহানা করি। তবে পঞ্চমুণ্ডির আসনে বসেও সেটা আপনি সম্পন্ন করে উঠতে পারবেন সেটা আমি বুঝতে পারিনি। আমার চাকর রামু অত্যন্ত বিশ্বস্ত।
সে আপনাকে আগাগোড়া নজরে রাখে। আপনি শ্মশানে যাওয়ার সাথে সাথে আমি খবর পাই। তখন আমিও সেখানে আপনাকে প্রতিহত করার জন্য সাধনায় বসি। ত্রিনেত্র দর্শনকে আটকানো সহজ কাজ নয়। আমিও পারিনি, শুধু আমার সত্তাটা আপনার কাছে লুকোতে পেরেছিলাম। আপনার যে গরম অনুভূত হচ্ছিল, সেটা আমারই অনুভূত হওয়া তাপের 1/4 তার প্রভাবেই আমার চামড়ায় এই ফোসকা পড়েছে। জানেন ঠাকুরমশাই, আমি এই নষ্টের গোড়া। উনি আমায় সব সম্মান দেওয়া সত্ত্বেও আমি এই রকম বিশ্বাসঘাতকতা করলাম। আমার কি নরকেও ঠাঁই হবে না ঠাকুরমশাই? এই জন্যই সেই দিন আমি আপনাকে বলেছিলাম যে এই সংসারে আমার সম্মান আছে। কিন্তু কিসের জন্য? যেই দেবতুল্য মানুষটা আমায় একটা বাচ্চা সহ ঘরে তুলেছিল, তাকে আমি এই প্রতিদান দিলাম। আপনি চাইলে আমায় শাস্তি দিতেই পারেন, আপনাকে এই পরীক্ষা নেওয়ার জন্য। তবে পরীক্ষা না নিলে অসক্ষম কোনো মানুষকে এই কাল ভৈরবের সাধনায় ধারক হিসেবে বসালে তার যে মৃত্যু অবশ্যম্ভাবী, তা হয়তো আপনাকে আর আলাদা করে বলে দিতে হবে না ঠাকুরমশাই। আর বাকি রইল দর্পচূর্ণের মৃত্যু। সে তার নিজের কৃতকর্মের সাজা ভোগ করেছে। সে হয়তো বেতাল জাগায়নি, সে কাপালিক জাগিয়েছে। তবে দর্পচূর্ণ আমার বংশের রক্ত ব্যবহার করেছে আমায় চিহ্নিত করার জন্য। সময়মণি চুরি করতে চেয়েছে সে। তার ফলস্বরূপ তাদের পাঠানো বেতালকে তার কাপড়ের টুকরো দিয়ে আমি উল্টে তাকেই চিহ্নিত করে দিয়েছিলাম। কাপালিককে আলাদা করে চেনানোর প্রয়োজন ছিল না, কারণ বেতালের কাজ অসম্পূর্ণ থাকলে সে তার মালিককে হত্যা করবেই। কিন্তু তার জুরিদার অর্থাৎ দর্পচূর্ণ যদি বেঁচেও যায়, তবুও সে যেন তার পাঠানো বেতালের হাতেই নিহত হয়, সেই ব্যবস্থাও আমি করেছিলাম। কারণ আমাদের বংশে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু, সে যতই পরমাত্মীয় হোক না কেন। এতটা বলে তারানাথ থামলেন। আমরা বুঝলাম গল্পের ইতি হয়েছে এইখানে। কিশোরী বলল, এখন ওই সময়মণি আর আপনি বাকি যা যা মণি বললেন ওসব আছে পৃথিবীতে? হ্যাঁ, অবশ্যই। তবে ভেবো না যে সঠিক জায়গা এবং সঠিক লোকের নাম দিয়ে আমি তোমাদের ঘটনাটা বলেছি। আসার সময় শ্যামাচন্দ্রবাবুর কাছে প্রতিজ্ঞা করে এসেছিলাম যে ঘটনাটা গোপন রাখবো। তবে তোমাদের গল্পের চাহিদার কাছে হার মেনে আজ এটা শোনাতেই হলো। আপনি সময়মণি দিয়েই তো ভবিষ্যৎ দেখে ফেলে সেই হিসেবেই নিজেকে প্রস্তুত করতে পারতেন। তাহলে সেটা করলেন না কেন? ভালো প্রশ্ন ভূপতি। সেই সময়মণি প্রয়োগের মূল মন্ত্র আমায় জানানো হয়নি যে একমাত্র বংশধরেরাই এই মন্ত্র শেখার অনুমতি পায়। একমাত্র মন্ত্র প্রয়োগকারী ছাড়া মনির শক্তি কেউ অনুভব করতে পারে না। আমার ক্ষেত্রে শ্যামাচন্দ্রবাবু বলতে গেলে এক প্রকার আমার বিপক্ষেই ছিলেন, তাই তার থেকে ভবিষ্যৎ জানা সম্ভব হয়নি। তাহলে এখন মনিটির রক্ষা কে করছে? আত্মা সম্ভবন। তারানাথের মটলেনের বাড়ি থেকে যখন বেরোলাম, বৃষ্টি ধরে এসেছে। সামনেই 22 নম্বর ট্রাম। আমি আর কিশোরী লাফ দিয়ে চড়ে বসলাম তাতে। এতক্ষণ তোমরা শুনলে কাব্যহীন শুভ্রজ্যোতির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও সময়মণি রহস্য। কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি আমাদের কাজ ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও ভালো লাগে তবে আমাদের এই গল্পটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিও তোমাদের প্রিয়জনের কাছে। আচ্ছা, আরেকটা কথা, যদি আমাদের এই চ্যানেলে গল্প পাঠাতে চাও অথবা ভয়েস ওভারের জন্য যোগাযোগ করতে চাও, তাহলে অবশ্যই আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া রইল, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। ইতিমধ্যেই কিন্তু তোমরা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছো। আমরা সাধ্য মতন তাদের সাথে কাজ করার চেষ্টা করে চলেছি। আরেকটা কথা, সেটা হলো আমাদের
মনপিয়ন ক্লাসিক্স চ্যানেলেও কিন্তু ইতিমধ্যে গল্প অনেকগুলোই এসে গেছে। আর সাথে সাথে আমরা লাইসেন্স টু থ্রিল হরার নামেও একটি চ্যানেলের খোলার ব্যবস্থা করেছি। তোমরা যদি শুনতে চাও জমজমাট গা ছমছমে ভূতের গল্প, অবশ্যই লাইসেন্স টু থ্রিল হরার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্প শুনতে পারো। আজ তাহলে এইটুকুই, ফিরবো খুব তাড়াতাড়ি একটি রহস্য গল্প নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।